তো আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। তাহলে প্রথম আমরা যেটা একটু আলোচনা করে নিতে চাইবো যে আমরা এতদিন যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেছি বা যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যে সমস্ত টুলস ব্যবহার করেছি, তো তাতে কি এমন প্রবলেম হলো যে আমাদের কোনো একটা নিউ মেথোডোলজি আমাদের ইউজ করতে হচ্ছে, যেটাকে আমরা নামকরণ করেছি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স বলে। ঠিক আছে, তো প্রথম আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি আমাদের কেনই বা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স পড়তে হচ্ছে বা জানতে হচ্ছে, যেখানে আমরা অলরেডি আমরা ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকে আমরা সমস্ত কিছু কিন্তু মোটামুটি এক্সপ্লেন করতে পেরেছি। সমস্ত কিছু বলতে আমরা বলতে পারি যে সাপোজ স্পেসিফিক হিট অফ সলিড। ঠিক আছে, আহ, সেটা পুরোপুরিভাবে আমরা এক্সপ্লেন করতে পারিনি। ঠিক আছে, তবে আমরা গ্যাসের ক্ষেত্রে মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা যে কোনো গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে তাদের যে থার্মোডাইনামিক্স, সেটাকে কিন্তু মূলত আমরা আমাদের যে প্রিভিয়াস টুলস অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, সেটা দ্বারা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পেরেছি। তো তাহলে আমাদের এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের দরকার পড়লো কিনা, এটা আমরা প্রথমে জানবো। দ্বিতীয়ত জানবো যে এর লিমিটটা কি, অর্থাৎ কোন কন্ডিশনে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমাদের দরকার, অর্থাৎ কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আমাদের দরকার, যেখানে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকে আমরা সঠিক রেজাল্ট পাবো না বা সঠিক এক্সপ্লেনেশন হবে না ওই সিস্টেমের ক্ষেত্রে, কোন কোন কন্ডিশনে, সেটা আমরা দেখব। আর যেটা দেখব যে এর ডেভেলপমেন্ট কিভাবে হবে, অর্থাৎ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সের যে ম্যাথামেটিক্যাল টুলসগুলো, সেগুলো আমরা অলরেডি ডেভেলপ করেছি। তো এক্ষেত্রে সেখান থেকে কিভাবে আমরা ডিফারেন্ট কিভাবে আমরা এখানে আমরা ডেভেলপগুলো করব, অর্থাৎ টুলসগুলোকে আমরা ডিরাইভ করব এবং সেগুলোকে অ্যাপ্লাই করব, সেগুলো আমরা মূলত কিন্তু এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম আমরা কয়েকটা পয়েন্ট এখানে মেনশন করতে চাই যে অ্যাকচুয়ালি আমরা কেন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ইউজ করব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমাদের বলতে হবে, ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, বলা যেতে পারে যে অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স। অনসেট অফ কোয়ান্টাম অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স মানে কি না, আহ, কিছু কিছু কন্ডিশন আছে বা সিস্টেমের কিছু কিছু ক্ষেত্রে, মানে কিছু কিছু সিচুয়েশানে আমরা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের রেজাল্টগুলোকে বা ক্লাসিক্যাল মেকানিক্সের যে অ্যাপ্রোচগুলোকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। মানে কিছু কিছু লিমিট আছে আর কি, কোনো কোনো সিস্টেম যদি তার ডাইমেনশন খুব ছোট হয়, আমরা দেখেছি যে নর্মাল কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রেও আমরা যখন পড়েছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সের যে ট্রানজিশন, তো বিশেষ কিছু কন্ডিশনে আমরা কিন্তু দেখলাম যে ক্লাসিক্যাল রেজাল্টগুলো কিন্তু বাস্তবের সঙ্গে মিলছে না। তো সেক্ষেত্রে আমাদের কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করতে হয়েছে। তো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও তাই, যে একটা সিস্টেম যেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা ওই ক্লাসিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচগুলো নিয়ে ঠিক এগোতে পারছি না। মানে এগোলে যে রেজাল্টগুলো আসছে সেগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টকে স্যাটিসফাই করছে না আর কি। তো সেই জন্যই আমাদের কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। সেকেন্ড হচ্ছে কি, ইনডিস্টিংগুইশিবিলিটি। ইনডিস্টিংগুইশিবিলিটি অফ পার্টিকেলস, এটা কিন্তু একটা মেজর একটা পয়েন্ট বলা যেতে পারে। যে আমরা যখন ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স পড়ছি, সেখানে আমরা কি টুলস ইউজ করছিলাম, আমরা শুরু করেছিলাম হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স থেকে। ঠিক আছে, তো এমবি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা পার্টিশন ফাংশন বের করতাম, আহ, যেখানে আমরা ধরতাম যে পার্টিকেলগুলো ডিস্টিংগুইশেবল, অর্থাৎ পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল নয়। তো সেখান থেকে গিবস একটা মডিফিকেশান দিয়েছিলেন যে যদি পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ ইনডিস্টিংগুইশেবল হয়, তখন কি করা হতো না, তার সঙ্গে জাস্ট একটা 1/n ফ্যাক্টরিয়াল ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হতো, যেহেতু পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল।
কিন্তু সেটা জাস্ট একটা মডিফিকেশন। তো ইন্ডিপেন্ডেন্টলি আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আইডেন্টিক্যাল পার্টিকেলসের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি একদম কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টুল আমরা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি। তো সেই জন্যই আমাদের কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। ঠিক আছে। তো মূলত আমরা এখানে দেখব যে ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল বা আইডেন্টিক্যাল পার্টিকেল যেটা, সেটা কিন্তু দু ধরনের হয়। ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বোসন, আর একটা হচ্ছে ফার্মিয়ন। তো বোসনের ক্ষেত্রে আমরা দেখব প্যারিটি +1 হয়, আর ফার্মিয়নের ক্ষেত্রে আমরা দেখব প্যারিটি -1। ঠিক আছে। অর্থাৎ দুই ধরনের আইডেন্টিক্যাল পার্টিকেলস আমরা দেখব, এবং আহ, এদের যে ওয়েভ ফাংশনগুলো, বোসনের ওয়েভ ফাংশন এবং ফার্মিয়নের যে ওয়েভ ফাংশন, তারা এই প্রপার্টি ফলো করে যে বোসনের ওয়েভ ফাংশনের প্যারিটি +1 হবে আর ফার্মিয়নের হচ্ছে -1 হবে। মানে বোসনের ওয়েভ ফাংশন হবে সিমেট্রিক এবং ফার্মিয়নের হবে কি অ্যান্টিসিমেট্রিক। তো এটা একটা ইস্যু। আর 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর যেটা বলা যেতে পারে যে কাউন্টিং অফ মাইক্রোস্টেটস, কাউন্টিং অফ মাইক্রোস্টেটস। তো অবভিয়াসলি আমরা যখন ডিস্টিংগুইশেবল পার্টিকেল পড়ছিলাম, কোনো একটা পার্টিকুলার মাইক্রোস্টেটের আন্ডারে যে মাইক্রোস্টেট হবে, আইডেন্টিক্যাল পার্টিকেল হলে কি হবে, নাম্বার অফ মাইক্রোস্টেটস আলাদা হবে। তো সেটা কারেক্ট ওয়েতে আমাকে কাউন্ট করতে হবে। সো দ্যাট উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সে আমরা যে অ্যাপ্রোচ নিয়েছিলাম তার চেয়ে কিন্তু এটা ডিফারেন্ট হবে। আর 4 নম্বর হচ্ছে কি, সেটা এর সঙ্গেই রিলেটেড, যেহেতু ডিফারেন্ট মাইক্রোস্টেট, মানে নাম্বার অফ মাইক্রোস্টেট ডিফারেন্ট হবে ক্লাসিক্যাল অ্যাপ্রোচের চেয়ে। তো স্বাভাবিকভাবেই সেখান থেকে একটা জিনিস উঠে আসবে যে এই যে দু ধরনের আইডেন্টিক্যাল পার্টিকেল আমরা দেখছি, তাদের মধ্যে ফার্মিয়ন যারা হবে তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করবে, অর্থাৎ ইমিডিয়েট ইফেক্ট, এই যে কাউন্টিং অফ মাইক্রোস্টেট ডিফারেন্ট হওয়ার কারণে। ইভিন এদের দুজনের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট হবে কাউন্টিং অফ মাইক্রোস্টেটস। সেক্ষেত্রে আমরা দেখব যে ফার্মিয়ন ফার্মিয়নস ফলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পি। ওকে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু দেখব। তো এই কারণে আমরা কিন্তু ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল টুলস আমরা কিন্তু ইন্ট্রোডিউস করব, যেটা আমরা আগে পড়েছিলাম তার থেকে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আমরা কিন্তু ডিফারেন্ট মেথডোলজি ডেভেলপ করব, সেটা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। তো আমরা প্রথম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছি। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে কি, এইটা যে অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ কোথায় আমরা, কোন কোন কন্ডিশনে আমরা এই ডিফারেন্ট যে আমরা নিউ টুলস ইউজ করতে চাইছি, সেই কোথায় কোথায় সেটা আমাদের এসেনশিয়াল ইউজ করতে হবে, অর্থাৎ কোথায় আমরা প্রিভিয়াস অ্যাপ্রোচগুলো বা প্রিভিয়াস ম্যাথমেটিক্যাল টুলসগুলো অ্যাপ্লাই করতে পারবো না। তো সেইটা আমরা এখন আলোচনা করতে চাই। তো অ্যাট ফার্স্ট আমরা জানি যে যে কোনো একটা ক্লাসিক্যাল সিস্টেম যদি আমরা নিই, ক্লাসিক্যাল সিস্টেম, তো একটা ক্লাসিক্যাল সিস্টেমের কোয়ান্টাম লিমিট থাকতে পারে, তাই না? মানে কোনো একটা পার্টিকুলার লিমিট অফ প্যারামিটারসে আমরা দেখব যে ক্লাসিক্যাল সিস্টেমগুলো কোয়ান্টাম বিহেভিয়ার শো করবে বা কোয়ান্টাম বিহেভিয়ারটা ডমিনেট করবে তার ক্ষেত্রে। আবার উল্টোটা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটা কোয়ান্টাম সিস্টেম তার ক্লাসিক্যাল লিমিট থাকবে। তো সেই লিমিটগুলো কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করছি আজকে। ওকে। সেটা আমরা দেখার চেষ্টা করবো যে এই কোয়ান্টাম লিমিট অফ এ ক্লাসিক্যাল সিস্টেম অ্যান্ড ক্লাসিক্যাল লিমিট অফ এ কোয়ান্টাম সিস্টেম। তো সেটার জন্য আমরা একটা স্কেল অফ লেন্থ বা লেন্থ স্কেল দেখতে চাইছি, লেন্থ স্কেল ফর কোয়ান্টাম মেকানিক্স।
তো আমরা যদি ডি ব্রগলি লেন্থ স্কেল দেখি বা ডি ব্রগলি ওয়েভ লেন্থ, সেটা যদি ল্যামডা ডি বলা হয়, সো ল্যামডা ডি ইকুয়াল টু কত হয় না এইচ বাই রুট ওভার টোয়াইস পাই এম কেটি। এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ লেন্থ। তো এটাকে থার্মাল ওয়েভ লেন্থও বলা হয় বা এটা থার্মাল লেন্থ স্কেলও বলে। এটাকে থার্মাল লেন্থ স্কেলও বলা হয়। তার কারণ এই যে স্কেল অফ লেন্থ ল্যামডা ডি, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার, অর্থাৎ সিস্টেমের টেম্পারেচারের ওপরেই কিন্তু তার এই ডি ব্রগলি ওয়েভ লেন্থটা ডিপেন্ড করছে। ঠিক আছে, রাইট। তো এটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ লেন্থ বা থার্মাল লেন্থ স্কেল আমরা বলছি। অপরদিকে আরেকটা প্যারামিটার আমরা দেখছি, সেটা হচ্ছে কি নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি, যেটাকে আমরা স্মল এন বলে ডিনোট করলাম। স্মল এনটা কি না টোটাল নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এখন এই যে দুটো প্যারামিটার অর্থাৎ ল্যামডা ডি এবং সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে নাম্বার ডেন্সিটি, এদের সঙ্গে আমরা ভ্যালিডিটি অফ ক্লাসিক্যাল অর কোয়ান্টাম ফিচার্স বা কোয়ান্টাম বিহেভিয়ার্স এদের উপর কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ সিস্টেমটা কেমন বিহেভিয়ার দেখাবে, ক্লাসিক্যাল সিস্টেমের মতো নাকি কোয়ান্টাম সিস্টেমের মতো, সেটা কিন্তু এই দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। কীরকম, যদি দেখা যায় যে সাপোজ একটা সিস্টেমের দুটো কনস্টিটুয়েন্ট পার্টিকেল, সাপোজ দুটো মলিকিউল আছে, তো এদের যে ইন্টারমলিকিউলার সেপারেশন, সেটাকে আমি ডি বলে ডিনোট করলাম। তো সেই ডিটা যদি গ্রেটার দেন ল্যামডা ডি হয়, ল্যামডা ডি মানে এই যেটা আমরা লিখেছি ডি ব্রগলি ওয়েভলেন্থ, যদি এটা হয়ে যায়, অর্থাৎ ইন্টারমলিকিউলার সেপারেশন, দুটো মলিকিউলের মধ্যে যে সেপারেশন, সেটা যদি ডি ব্রগলি ওয়েভলেন্থের চেয়ে খুব বেশি হয়, তাহলে কি হবে, এই পার্টিকেলগুলোর যে ওয়েভ ফাংশন বা ওয়েভ নেচার, আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সে একটা ম্যাটার সিস্টেম হোক, তার কিন্তু আমরা ওয়েভ ফাংশন কনসিডার করে থাকি, অর্থাৎ তার ওয়েভ নেচারটাকে কনসিডার করে থাকি। তো সেক্ষেত্রে যদি এদের মধ্যে সেপারেশনটা খুব বেশি হয়ে যায় তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের চেয়ে, তাহলে তারা কিন্তু সুপারপোজ করবে না। তাহলে যদি তারা সুপারপোজ না করে, তাহলে তাদেরকে আমরা ইনডিস্টিংগুইশেবল না ধরে ডিস্টিংগুইশেবল পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারবো, কারণ তাদের ওয়েভ ফাংশনগুলো সুপারপোজ করবে না। তো সেক্ষেত্রে কিন্তু সিস্টেমটা ক্লাসিক্যাল বিহেভিয়ার দেখাবে, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা হয় যে নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের মতো বিহেভিয়ার। ঠিক আছে, আবার উল্টোটা যদি দেখা যায় যে না ডি যদি লেস দেন ল্যামডা ডি হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে এটা কোয়ান্টাম রিজাইমে চলে যাচ্ছে, কোয়ান্টাম রিজাইমে চলে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে আমরা যদি দেখা যায়, আমরা যদি দেখি যে সাপোজ একটা সিস্টেমের ডেনসিটি মানে নাম্বার ডেনসিটি এত বেশি হয়ে গেল যে দুটো মলিকিউলের মধ্যে সেপারেশনটা খুব কমে গেল, তাই না? যদি একটা ছোট্ট জায়গার মধ্যে বেশি মলিকিউল চলে আসে, তাহলে দুটো মলিকিউলের মধ্যে যে সেপারেশন, সেটাও কিন্তু করেসপন্ডিংলি কমে যাবে। অর্থাৎ যদি এন বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখব ডি কমে যাবে, অর্থাৎ সিস্টেমটা কোয়ান্টাম বিহেভিয়ার দেখাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এন, ঠিক আছে, ইফ ইফ এন বি হাই, এন যদি হাই হয়, তাহলে কি হবে, দ্য সিস্টেম অ্যাপ্রোচেস টু কোয়ান্টাম ডোমেন। তাই তো, তাহলে কোয়ান্টাম ডোমেনে অ্যাপ্রোচ করবে যদি এন হাই হয়। অপরদিকে যদি ল্যামডা বড় হয়, তাহলে ল্যামডা বড় হলে কি হবে, ওয়েভলেন্থ যখন বেশি হবে, তখন তারা এই ইন্টারমলিকুলার সেপারেশনের কাছাকাছি যদি চলে যায়, তাহলে তারা কোয়ান্টাম রিজাইমে যাবে। তাহলে অপরদিকে ল্যামডার ক্ষেত্রেও যদি আমি দেখি, ইফ ল্যামডা বি হাই
ল্যামডা হাই মানে টেম্পারেচার কম, অর্থাৎ লো টেম্পারেচার, লো টেম্পারেচার। ওকে, দেন the system will go to or will approach to quantum domain. ওকে, তার মানে দুটো প্যারামিটার দেখলাম, একটা হচ্ছে এন এবং আর একটা হচ্ছে কি ল্যামডা। এই দুটো যত হাই হবে, ঠিক আছে, এই দুটো প্যারামিটার যত হাই হবে সিস্টেমটা তত কোয়ান্টাম ডোমেনের দিকে অ্যাপ্রোচ করবে। এখন আমি যদি দেখি ল্যামডার যে ডাইমেনশন, ল্যামডার ডাইমেনশন হচ্ছে লেন্থের ডাইমেনশন, ঠিক আছে। আর এন এর যদি ডাইমেনশন দেখি, এন হচ্ছে কি নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম, মানে L⁻³ ডাইমেনশন, ঠিক আছে। তাহলে আমি এই যে কন্ডিশন, অর্থাৎ একটা সিস্টেম কখন কোয়ান্টাম ডোমেনে যাবে, এই সিস্টেমটাকে এই দুটোর একটা কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি। যে সাপোজ আমি লিখলাম যে এন ল্যামডা কিউব গ্রেটার দেন 1, দিস ইজ দ্য কন্ডিশন। কারণ এন ল্যামডা কিউব হচ্ছে কি একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তো যেহেতু একটা ডাইমেনশনলেস প্যারামিটার, সেটা যদি ইউনিটির চেয়ে খুব বেশি হয়ে যায়, তাহলে আমরা অ্যাটলিস্ট বলতে পারি যে আইদার এন উইল বি ভেরি হাই অর ল্যামডা উইল বি ভেরি হাই, অর্থাৎ দুটোও খুব হাই হতে পারে, যেটা এনশিওর করছে যে সিস্টেমটা কোয়ান্টাম ডোমেনের দিকে যাচ্ছে। সো এইটা হচ্ছে বিষয়। তাহলে আমি এই কন্ডিশনটা আরেকবার লিখছি এখানে, দ্য কন্ডিশন কন্ডিশন ফর a system condition for a system for lying in quantum domain সেটা হচ্ছে n lambda cube greater than 1। ওকে, তো তাহলে যদি এরকম হয়, তাহলে এর উল্টোটা, যে যদি n খুব কম হয়, ল্যামডাও যদি খুব কম হয়, অর্থাৎ n ল্যামডা কিউব যদি লেস দেন 1 হয়, এটা তাহলে কি ক্লাসিক্যাল ডোমেন হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডোমেন হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, যদি নাম্বার অফ পার্টিকেল খুব কম হয়, অর্থাৎ ইন্টারমলিকুলার সেপারেশন খুব বেশি হবে, আর সে তুলনায় ল্যামডাও যদি ছোট হয়, তাহলে দেখা যাবে যে মলিকিউলগুলো কিন্তু মানে ডিফারেন্ট থাকবে, তাদের মধ্যে সুপার পজিশন ঘটবে না, মানে ইন্টারাকশন ঘটবে না। তাই জন্য তারা ক্লাসিক্যাল রিজাইমে কিন্তু বিলং করবে আর কি। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম কন্ডিশন, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশন। তাহলে এর মাঝখানে আমরা বলতে পারি যে এল ল্যামডা কিউব ইকুয়ালস টু 1, দিস ইজ দ্য অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স। ওকে, সো দিস ইজ দ্য অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স। অর্থাৎ অনসেট মানে কি, মানে এই জায়গায় আই এম নট শিওর যে কোন থিওরিটা বেশি কার্যকর হবে, বা কোন থিওরিটা কার্যকর হবে, যে ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা বেশি কার্যকর হবে না কোয়ান্টামটা বেশি কার্যকর হবে। মানে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে এখানে কোনো অ্যাপ্রোচটাকেই আমরা কিন্তু মানে আন্ডার এস্টিমেট করতে পারি না। মানে হ্যাঁ, আমি হয়তো ক্লাসিক্যাল অ্যাপ্রোচই করলাম, বাট আমি কোয়ান্টাম অ্যাপ্রোচটাকেও বাদ দিতে পারি না। অর্থাৎ দুটোই কিন্তু একসঙ্গে ভ্যালিড হবে, দ্য ট্রানজিশন বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ইফেক্ট। হ্যাঁ, তার চেয়ে যদি এটা বেশি হয়ে যায়, তাহলে ওটা কোয়ান্টাম রিজাইমের দিকে অ্যাপ্রোচ করবে, তার চেয়ে যদি কম হয়, তাহলে সেটা ক্লাসিক্যাল রিজাইমের দিকে অ্যাপ্রোচ করবে। ওকে, সো দিস ওয়ান। ওকে, সো n equal to 1 by lambda cube. Okay, this is the onset condition of quantum mechanics. So তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে n equals to lambda সমান কত হয় না, twice pi m kt, ওকে, বাই h, এটা রুট ছিল, হোল কিউব।
ওকে, তাহলে আমাকে যদি বলা হয় যে কোন টেম্পারেচারে, যদি বলা হয় যে হ্যাঁ কোন টেম্পারেচারে একটা সিস্টেম কোয়ান্টাম বিহেভিয়ার দেখাবে বা কোয়ান্টাম বিহেভিয়ার দেখানো শুরু করবে, যদি আমাকে বলা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এই ইকুয়েশন ইউজ করতে পারি যে এন ইকুয়াল টু কত হলো, তাহলে আমি যদি এখানে এন টু দি পাওয়ার 2 এর 3 করে দিই, তাহলে কি পাচ্ছি? এন টু দি পাওয়ার 2 এর 3 করলে টোয়াইস পাই এম কে টি বাই কত আছে, এইচ স্কোয়ার। সো টি ইকুয়ালস টু কত? টি ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই টোয়াইস বাই এম কে ইন্টু এন টু দি পাওয়ার 2। অর্থাৎ এটা হচ্ছে কোয়ান্টাম অনসেট অনসেট টেম্পারেচার। অর্থাৎ যদি টি লেস দেন অর ইকুয়াল টু এটা হয়, মানে আমি যদি দেখি যে ইফ টি লেস দেন দ্যাট ওয়ান, এটা হচ্ছে কোয়ান্টাম ডোমেন। ওকে, এই জন্য আমরা দেখবো, আমরা যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, মানে যে কোনো রিয়াল গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, এই ধরনের গ্যাসের ক্ষেত্রে যদি দেখি, এদের ক্ষেত্রে কোয়ান্টাম অনসেট যে টেম্পারেচার, তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, তোমাদের কাছে রিয়েল ডাটা নিশ্চয়ই আছে, যে এন কত হয়, ঠিক আছে, হাইড্রোজেনের এন কত হয়, হিলিয়ামের এন কত হয়, দেখবে এটা খুব হার্ডলি হলে 1 থেকে 2 কেলভিনের মধ্যে থাকবে, ঠিক আছে। যদি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো প্রায় 0.05 কেলভিন, অত্যন্ত কম, মানে নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরোর কাছে যাবে যদি রিয়েল ডাটা ইউজ করে থাকো এনের। আর তুমি যদি সেক্ষেত্রে ধরো আর একটু হেভি গ্যাস যদি ইউজ করো, সেক্ষেত্রে হয়তো 2 থেকে 3 কেলভিনের মধ্যে আসবে, কি 5 কেলভিনের মধ্যে আসবে। তো রুম টেম্পারেচারে আমরা যদি ওই সমস্ত গ্যাসের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে তারা কোয়ান্টাম অনসেট টেম্পারেচারের চেয়ে অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে আমাদের এই জন্য কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হয় না, ঠিক আছে। ওই ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স আর ওই গিবস প্যারাডক্সকে রিজলভ করার জন্য ওই এন ফ্যাক্টোরিয়াল যদি ডিভাইড করে দিই, দিস ইজ এনাফ টু অ্যানালাইজ দোজ সিস্টেমস। কারণ তারা অনসেপ্ট, যে কোয়ান্টাম অনসেট টেম্পারেচার, তার চেয়ে কিন্তু অনেক বেশি টেম্পারেচারে তারা বিলং করছে। ওকে, কিন্তু অন্যদিকে আমি যদি কোনো একটা সলিডের ক্ষেত্রে দেখি, যেমন কপার টপারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অনসেট টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওর কোয়ান্টাম বিহেভিয়ারটাকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে। তো সেই কারণে আহ, আমরা যখন ওই স্পেসিফিক হিট অফ সলিড টলিড বের করতে চাইছি, সেখানে কিন্তু অ্যাম্বিগুইটি আসছে। মানে এতদিন আমরা যা করে এসেছি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকে, মানে বিশেষ করে ডুলং পেটিটস ল, ইটস এ পিওরলি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ল, অর্থাৎ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকে ওকে ডিরাইভ করা যায়, এটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। কার ক্ষেত্রে হচ্ছে না? ওই সলিডের ক্ষেত্রে। তো সলিডের ক্ষেত্রে এই জন্য আমাদেরকে কোয়ান্টাম বিহেভিয়ার ফলো করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি, যে কোনো ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে হোক, ফার্মিওনিক গ্যাসের ক্ষেত্রে হোক, এদের ক্ষেত্রে আমরা দেখব যে অনসেট টেম্পারেচারটা রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসছে। তাই এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ওই ক্লাসিক্যাল অ্যাপ্রোচের যে আউটকাম, সেটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। তো ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। ওকে, তো আমি একটু গ্রাফিক্যালি একটু রিপ্রেজেন্ট করে দেখাই। আমি যদি এদিকে আমি এন কে প্লট করছি আর এদিকে হচ্ছে টি কে প্লট করছি। সো আমরা দেখছি যে অনসেট কন্ডিশন যদি দেখি, তাহলে অনসেট কন্ডিশনে এন প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, এন প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2। তো সেক্ষেত্রে এরকম একটা হতে পারে, যদি এন ইকুয়াল টু টি হতো, তাহলে এরকম একটা লাইন পাওয়া যেত, যেটা এর সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে। যেহেতু এন প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এটা হয়, তাহলে এই গ্রাফটা খানিকটা এরকম হবে, ঠিক আছে, খানিকটা এরকম হবে। তো এইটা হচ্ছে কি ল্যামডা এন কিউব ইকুয়ালস টু, সরি, ল্যামডা কিউব এন ইকুয়ালস টু 1। তো এর চেয়ে ওপরের দিকে যখন যাব,
তখন আমরা দেখব এটা ক্লাসিক্যাল রিজন, অর্থাৎ টেম্পারেচার বেশি। আর হচ্ছে নিচের দিকে যখন আসবো সেটা হচ্ছে কি কোয়ান্টাম ডোমেন। তো এটা একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এতক্ষণ আমি যেটা বললাম যে কখন ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স আমার এনাফ, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হবে না, আর কখন প্রয়োজন হবে সেটা আমি বললাম। ঠিক আছে, আর বাকি যে পয়েন্টগুলো আমি যেটা, এটা ফার্স্ট পয়েন্ট আলোচনা করলাম যে অনসেট অফ কোয়ান্টাম মেকানিক্স। সেকেন্ড হচ্ছে কি যে আইডেন্টিক্যাল পার্টিকেল, তাদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স আলাদা হওয়া স্বাভাবিক, কারণ তারা ডিস্টিংগুইশেবল পার্টিকেলের ক্ষেত্রে যে অ্যাপ্রোচ আমরা নিয়েছি সেটা থেকে এটা আলাদা হবে। 3 নম্বর হচ্ছে যে মাইক্রোস্টেট কাউন্টের ব্যাপার। তো মাইক্রোস্টেট কাউন্ট এখানে ডিফারেন্ট হওয়াটা স্বাভাবিক, তার কারণ যদি আমি কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়াগুলোকে এখানে ইম্পোর্ট করি তাহলে দেখব যে এখানে কোনো ডিটারমিনিস্টিকভাবে আমি কোনো একটা সিস্টেমকে ডিফাইন করতে পারি না, প্রত্যেকের ওয়েভ নেচার আছে। সো দ্য ক্যালকুলেশনস অফ মাইক্রোস্টেটস উইল বি ডিফারেন্ট। আর তার ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফারিবার্টরা ফলো করছে ডিউ টু দ্য নেচার অফ অ্যান্টিসিমেট্রিক নেচার অফ দেয়ার ওয়েভ ফাংশন। আর বোসনরা কিন্তু সেটা করছে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে নেসেসিটি অফ, বলা যেতে পারে যে নেসেসিটি অফ কোয়ান্টাম মেকানিক্স। তো এইটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এর পরের এপিসোডটাতে বা পরের ক্লাসে আমরা বোস গ্যাস ও ফার্মি গ্যাস অর্থাৎ বোসন ও ফার্মিয়ন সিস্টেম নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে।